ববেরচুতে হয়ে যে গজারিয়া মতলবের মাঝে একটা ছোট্ট নদী আছে, এই নদীর উপরে যদি 700 মিটারের একটা আমরা ব্রিজ করতে পারি, তাহলে মতলব হয়ে যাবে ঢাকার একটা অবচ্ছেদ্য অংশের মতন হয়ে যাবে। দর্শক, ভিন্ন মতে সহমত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ আমন্ত্রণ। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানে বিভাজন নয়, সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র দায়িত্বের সংলাপ আয়োজনে বাংলাদেশ জাতীয় সংসদের 261 নম্বর নির্বাচনী এলাকা চাঁদপুর 2 আসনের আলোচনায় আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন, সংসদ সদস্য চাঁদপুর 2। স্বাগতম আপনাকে। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অত্যন্ত আনন্দ বোধ করতেছি আপনার দাওয়াত পেয়ে, আমন্ত্রণ পেয়ে। আপনার মাধ্যমে আমি আমার নির্বাচনী এলাকা সহ আমার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে দু চারটা কথা বলার সুযোগ দেওয়ার জন্য চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আপনি কেমন আছেন এবং আপনার আসনের মানুষ কেমন আছে, শুরুটা করবেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার আসনের লোক ভালো আছি। সম্প্রতি এমন কোনো ঘটনা কি ঘটেছে যেটি আপনার মাথা থেকে সরছে না? না, তেমন কোনো অঘটন ঘটেনি। অঘটন না শুধু, যে কোনো ঘটনা। বলছি যে এমন কোনো অঘটন ঘটেনি। হুম। বরংস আমার কাছে খুব ভালো লাগে, আমি যখন নির্বাচনী এলাকায় যাই, বিশেষ করে মাদক নিয়ে আমরা যখন কথা বলি, আমার এলাকার জনগণ, প্রশাসন যেভাবে আমাকে সহযোগিতা করতেছে, ওইটা আমার দিনটা 24 ঘন্টা আমাকে এত উৎসাহিত করতেছে। আমার এলাকার সবচেয়ে বড় সমস্যা হলো মাদকটা। এই মাদক এমনিভাবে সারা বাংলাদেশে মাদকের সমস্যাটা আছে, আমার এলাকায় মাদকের সমস্যাটা অত্যন্ত প্রকট। আমরা যদি মাদক থেকে মুক্ত হতে না পারি, আমার এলাকায় আমি কোনো উন্নয়নকে আমি ধরে রাখতে পারবো না, কেউ পারবে না। আপনার আসনের কোন বিষয়টা সবচেয়ে বেশি পরিচিত এবং কোন সম্ভাবনাটাকে আপনি সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন? সম্ভাবনা যেটা খুব বেশি সম্ভাবনা এবং মানুষের চাহিদা, মানুষের দাবি, মানুষের আকাঙ্ক্ষা এবং আমারও কমিটমেন্ট ছিল প্রথম মাদককে নির্মূল করা। আর মানুষের সেকেন্ডলি দাবি ছিল ঢাকার সাথে আমাদের দূরত্ব কিন্তু অনলি 60 কিলোমিটার এরিয়াল ডিস্টেন্স। এই এরিয়াল ডিস্টেন্স 60 কিলোমিটারকে অতিক্রম করতে আমাদের অন্তত 160 কিলোমিটার আমাদেরকে অতিক্রম করতে হয়, যেটা সোয়া ঘন্টার রাস্তা 1 ঘন্টা 20 মিনিট বা সর্বোচ্চ 1 ঘন্টা 30 মিনিট রাস্তা, সেটা আমাদের অতিক্রম করতে হয় 3 ঘন্টা, 3.5, ক্ষেত্রে বেশি 4-5 ঘন্টা চলে যায়। তা এইটা মানুষের সবচেয়ে বড় দাবি যে এই দূরত্ব মাত্র একটা ব্রিজ করলে, আপনি বলতে চিনেন ববেরচুতে হয়ে যে গজারিয়া মতলবের মাঝে একটা ছোট্ট নদী আছে, এই নদীর উপরে যদি 700 মিটারের একটা আমরা ব্রিজ করতে পারি, তাহলে মতলব হয়ে যাবে ঢাকার একটা অবচ্ছেদ্য অংশের মতন হয়ে যাবে। ঢাকা আসতে আমাদের 1 ঘন্টা সোয়া ঘন্টা সময় লাগবে। এবং মতলবে শুধু এই ব্রিজটা হলো শুধু মতলবের জন্য না, এটা সারা বাংলাদেশের ইকোনমির জন্য একটা দ্বার উন্মোচন হবে। এটাকে আপনি সম্ভাবনা বলছেন আপনার আসনের? এটা বিরাট সম্ভাবনা। সেই সাথে মানে আপনার আসনকে আসলে সবচেয়ে বেশি পরিচিত কোন বিষয়টা বললে দেশ বিদেশের যে কোনো মানুষ আপনার আসনকে চিনে ফেলে এক কথায়? আমি অ্যাকচুয়ালি মতলবের একটা আলাদা একটা নাম অনেক আগের থেকে আছে, এটাকে হুম। এলেমগঞ্জ বলে। হ্যাঁ, আইয়ুব খান যখন চাঁদপুরে আসছিলেন, তখন উনি মতলবকে এলেমগঞ্জ হিসেবে উনি খ্যাত দিয়ে গেছিলেন। মতলবের অপর নাম হলো এলেমগঞ্জ। যে এই এলেমগঞ্জ মানে শিক্ষায় সমৃদ্ধ, এলেম মানে জ্ঞান। জ্ঞান, হ্যাঁ, আচ্ছা। শিক্ষা। আমি আমার মতলবটাকে ওইভাবে তুলে ধরতে চাই। ওই যে এলেমগঞ্জের যে গুণাবলীগুলি আছে, সেগুলি আমি আমার এলাকায় তুলে ধরতে চাই। শিক্ষার মান, শিক্ষার পরিবেশ দিয়ে আমি শিক্ষার একটা পরিবেশ আমি আমার এলাকায় দিতে চাই। গত 4 মাস অলরেডি পার হয়ে গেছে। এর মধ্যে এমন কোনো দৃশ্যমান কিছু করেছেন যেটি অলরেডি মানুষ দেখা শুরু করেছে? হ্যাঁ, ডেফিনেটলি। আমার এলাকাতে প্রতিদিন এই মাদকের যে আড্ডা ছিল, এবং আমি বলতে পারি এই 4 মাসের কাজের ফলে শুধু আমি না, আমার ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, গার্জিয়ান, অভিভাবক, প্রশাসন সমনে মিল্লা আমরা এমন কিছু কাজ করেছি, এখন অ্যাকচুয়ালি পুলিশের বেশি কাজ করতে হয় না। সমাজের লোকেরাই কে মাদক খায়, কে বিক্রি করে, তারাই আইডেন্টিফাই করে, তারাই ধরে তাদেরকে আটকায় পুলিশকে খবর দেয়। মানে এমন জনসচেতনা সৃষ্টি করতে সক্ষম হয়েছে আমরা, মতলবের বিশেষ করে দক্ষিণ অঞ্চলটা আমরা
একেবারে সফল হয়েছি। উত্তরটাও হওয়ার পথে। ইনশাল্লাহ সেটাও হয়ে যাবে। কারণ উত্তরে একটু সমস্যা আছে। ২ দিকে রিভার বেল্টের কারণে, ৩ দিকেই রিভার বেল্টের কারণে একটু আশেপাশের থেকে, হ্যাঁ, পরে মানে অনেক এটা একটু কন্ট্রোল করা একটু কঠিন হচ্ছে। ইনশাল্লাহ আমার এলাকার জনগণ সচেতন করার কাজ করে যাচ্ছে। তারা যখন সচেতন হয়ে যাবে, ইনশাল্লাহ মতলবের উত্তর থেকেও আমি আমার এই মাদক নির্মূল হবে নিঃসন্দেহে। ধন্যবাদ। আজকের আপনি এবং নির্বাচনের আগের আপনি, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? এমন কোনো পার্থক্য নেই। আমি মতলববাসী, মতলবের লোকদের শুভাকাঙ্ক্ষী কামনা করি। এখনও আমি মতলববাসী, মতলবের জন্য কাজ করে যাচ্ছি। এটা আমি কোনো পার্থক্য, আমার কাছে কোনো পার্থক্য নাই। পার্থক্য এতটুকুই, আমার কাছে একটা দায়িত্ব আসছে, মতলববাসী একটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটাকে নিয়ে আমি কাজ করে যাচ্ছি। আপনি দায়িত্ব নেয়ার আগে মানুষকে কোনো প্রতিশ্রুতি দিয়েছিলেন? নির্বাচনে তো ডেফিনেটলি কিছু প্রতিশ্রুতি দিতে হয়। আমার দলের, আমার সরকার, আমার মাননীয় প্রধানমন্ত্রী, ওনার যে স্বপ্ন, সেই স্বপ্নটা তো আমার এলাকার লোকদের বলতেই হয়েছে। ওই স্বপ্নটা তো একটা মানুষের সাথে কমিটমেন্ট, এই কমিটমেন্ট বা প্রতিশ্রুতি কোনো প্রতিশ্রুতি। শব্দ মনে আছে আপনার? কি ধরনের প্রতিশ্রুতি হ্যাঁ, দিয়েছিলেন? আমি বলেছি যেইভাবেই হোক মতলব থেকে প্রথমত আমি এই মাদককে নির্মূল করব। নাম্বার 1, শিক্ষার মানকে উন্নত করব, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবো এবং মতলবের সাথে ঢাকার দূরত্বের জন্য এই গজারিয়া মতলবী ব্রিজ এটা বাস্তবায়ন করব। আপনি শুনলে খুশি হবেন, বাই দিস টাইম এটা অলরেডি অ্যাক্টিভ অ্যাপ্রুভ সহ এটার আমি, আপনি জানেন কি না, আমি একসময় স্পেনের কনসুল জেনারেল ছিলাম, ১৩ বছর কনসুল জেনারেল ছিলাম। যার কারণে ডোনার এজেন্টদেরকে আমি খুব ভালো মতো চিনি, অনেক ডোনারকে আমি সারা ওয়ার্ল্ডের চিনি। হ্যাঁ, তো যার কারণে আমি কোরিয়ার থেকে এই প্রজেক্টের জন্য অলরেডি ফান্ড অ্যালোকেট মানে প্রস্তাব নিয়ে আসছে এবং গত ৪ দিন আগে কোরিয়ার ডেলিগেশন আসছে। সম্ভবত খুব সহসাই লোন এগ্রিমেন্টটা সাইন হয়ে গেলেই তারপরে এটা টেন্ডারে চলে যাবে। এটা কি আপনার নিজস্ব কৌশল? এটা অ্যাকচুয়ালি কোনো কৌশলই ব্যক্তিগত কৌশল না। যেহেতু এটা সরকারের কৌশল বলব আমি। আমরা পিছন থেকে কাজ করি। আপনি যেটা বাস্তবায়নের পথে অলরেডি চলে গেছেন, যে কমিটমেন্টগুলো দিয়েছিলেন তার মধ্যে থেকে এমন কোনো কমিটমেন্ট বা এমন কোনো প্রতিশ্রুতি এখন খুব চ্যালেঞ্জ হিসাবে দেখতেছেন, যেটি বাস্তবায়নে অনেক বেশি বাধা হয়ে দাঁড়াচ্ছে বা বাধার সম্মুখীন হবেন? আমি যে সমস্ত কমিটমেন্ট করে আসছি, আমি দেখি না সেগুলি বাস্তবায়ন করতে খুব বেশি সমস্যা হবে বলে আমি মনে করি না। বরঞ্চ আমার কমিটমেন্ট যা ছিল তার চেয়ে বেশি আমি বাস্তবায়ন করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, এই মুহূর্তে যদি আপনাকে প্রশ্ন করি যে, ধরেন এই মুহূর্তে মানে এই ২-৩ মাসের মধ্যে অলরেডি ৪ মাস আপনারা পার করছেন। এর মধ্যে মানুষ, আপনার আসনের মানুষ আপনার কাছে আসলে কি ধরনের প্রত্যাশা করছে? বা আগে নির্বাচনের আগে যা চেয়েছে সেগুলাই চাচ্ছে, না নতুন করে কোনো প্রত্যাশা যোগ করেছে আপনার কাছ থেকে? না, তারা আছে যে সমস্ত ওয়াদা আমরা দিয়েছি ওইগুলি এখন তাদের বিশেষ করে ব্রিজ, মাদক, শিক্ষার পরিবেশ, এই ৩ টে ওনাদের প্রাইম চাহিদা। তার পাশাপাশি আছে যেন আপনারা জানেন মতলব উত্তরটা বেড়িবাঁধ। এই বেড়িবাঁধটা বর্ষাকালে আসলেই একটা রিস্কের ভিতর থাকে। হ্যাঁ? ওই বেড়িবাঁধটা সবাই মানে ওনারা আশা করে এটা যেন টেকসই হয়। এটা যেন আর কোনোভাবে একাধিকবার ভাঙছে কিন্তু ভেঙে মানুষের জনজীবন বিপন্ন হয়ে গেছিল। তা এটা যেন টেকসই হয়, এটা যেন আর ভাঙার কবলে না পড়ে, সেই লক্ষ্যে কাজ করি। এটা মানুষের চাহিদা। লাস্ট কবে একজন সাধারণ মানুষ আপনার আসনের মানুষের সাথে বসেছেন এবং তার কথা শুনেছেন, এবং সে লাস্ট কি চেয়েছে আপনার কাছে? আমি আসলে সবসময়ই সাধারণ মানুষের সাথে বসি। খেতে যখন কেউ ক্ষেত নিড়ায় তার পাশে যাই, বসি, ওর মধ্যে থেকে সালাম যেকোনো দিই। একটা উদাহরণ দিয়ে বলেন যে অ্যা আপনার কাছে কি চেয়েছে? যে হ্যাঁ, লাস্ট একবার আমি বলতেছি যে ৪-৫ জন কৃষক তারা একটা গাছতলে বসে বিশ্রাম নিচ্ছে। আমি গেলাম, সালাম দিলাম। ওনারা দেখে তো আনন্দ, আত্মহারা বসলাম। হ্যাঁ? তখন কথাবার্তা ওনারা আসলে আমাকে প্রশংসা করতেছিল। আমি ভাবলাম এখনো প্রশংসা করার মতো কোনো কাজ করতে পারিনি। যখন কাজ আপনাদের সাথে ওয়াদাগুলি পরিপূর্ণ করতে পারি, তখন আমার জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন। ওনাদের কথা হলো যে ১ম কথা হলো যে, "না, আলহামদুলিল্লাহ আপনি এত বিপুল ভোট পেয়েছেন। একটা সেন্টার আমরা ফেল করেন নাই।" হ্যাঁ? এটা আমাদের মনের চাওয়া ছিল, অন্তরের চাওয়া ছিল, সেটা আল্লাহ পূরণ করেছে।
আমরা ভোট দিছি, আপনি হয়েছেন, তা আপনার এই সম্মানটুকু, হ্যাঁ, আপনি ধরে রাখবেন। আমাকে উপদেশ দিল, ধরে রাখবেন। আমি বললাম যে আমি ধরে রাখার জন্য কি কাজ করতে পারি বলেন? তো যে আপনি যে ওয়াদাগুলি দিচ্ছেন, আমি বললাম কোন ওয়াদার আপনি প্রথম আপনারা চান? তখন এই ৪ জনের একটা বয়স্ক লোক, খুবই বয়স্ক, উনি বলল, "বাবারে, সবচেয়ে প্রথম তুমি এই কাজটা করবা।" আমাকে তুমি করে বলল, "এই কাজটা করবা, যেটা হলো মাদক। মাদকটা তুমি যেভাবে হোক নির্মূল করবা। এটা তোমার কাছে এবং আমাদের ঘুরে চাওয়া।" ফিরে আসলে মাদকটা খুবই সবাই চাওয়া হলো মাদক। আসলে মাদক একটা সমাজকে, একটা সংসারকে, একটা মানুষকে, একটা রাষ্ট্রকে কিভাবে ধ্বংস করতে পারে, আমি মনে করি বাংলাদেশ হলো তার ১ নম্বর এক্সাম্পল। মানে আপনার আসন কি আপনি মনে করছেন যে আশপাশের আসন থেকে আপনার আসনে মাদকের প্রভাব বেশি। কি কারণে? এটা আসলে ওই ভৌগোলিক কারণে, নদী চতুর্দিক দিয়ে। তারপরে ধরেন এর আগে যারা আওয়ামী লীগ যারা ছিলেন, আওয়ামী লীগ আমলে মাদকের প্রভাবটা বেশি ছিল আমার এলাকাতে। এখন আপনি ৪ মাস দায়িত্ব নিয়ে আপনি অলরেডি মানুষের মধ্যে যে সচেতনতা রাইট। বৃদ্ধি করেছেন, আপনি আপনার কথায় উল্লেখ করেছেন। তো সেই জায়গা থেকেও কি এখনো কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না? মানুষ তথ্য দিচ্ছে না? না, না, ওই যে আপনাকে বললাম, মানুষ এত মানে সচেতন লাভ করেছে যে কেউ মাদক খাচ্ছে। বিকৃত পাইলে তো কোনো কথাই নাই। তারা সেখানেই উত্তম মধ্যম দেয়া তারপরে পুলিশে খবর দেয়। আর কেউ মাদক সেবন করতেছে, এমন কাউকে পেলে সামাজিকভাবে তাকে তারা বলবো কি অ্যারেস্টের মতন গৃহবন্ধ করে রাখে। তারপর পুলিশকে খবর দেয়। মাননীয় সংসদ সদস্য, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার একটি সিদ্ধান্ত আপনার আসনের মানুষের জন্য সরাসরি কিভাবে প্রভাব ফেলে বা তাদের সরাসরি কিভাবে উপকার হয় একটি সিদ্ধান্ত? না, ডেফিনিটলি আমার এলাকার মানুষ তো আমার দিকে তাকিয়ে থাকে। যে কোনো সমস্যা হলেই মানুষ দৌড়ে আমার কাছে আসে। আর আমার জন্য দরজা উন্মুক্ত। রাত ৩টা হলেও যদি কল দেয়, আমি চেষ্টা করি ফোনটা ধরতে, তার সমস্যাটা শুনতে এবং সম্ভাব্য সহযোগিতা করার জন্য। এমন কোনো সিদ্ধান্ত কি ৪ মাসে নিয়েছেন যেটি মনে হয়েছে যে সিদ্ধান্তটি ভুল ছিল বা মানুষের বিপক্ষে চলে গেছে বা ক্ষতির সম্মুখীন হয়েছেন? না, সিদ্ধান্ত তো ধরেন পক্ষে বিপক্ষে থাকবেই, এটাই স্বাভাবিক। শতভাগ তো যাবে না। আমি যে বলেছি সন্ধ্যার পরে কোনো ইয়াং ছেলে-মেয়ে যদি ঘরের বাইরে পাওয়া যায়, রাস্তাঘাটে পাওয়া যায়, পুলিশ এদেরকে এ আইনের ইয়াতে নিয়ে যাবে। তো যারা মাদক সাথে জড়িত, মাদক ব্যবহার করে, এদের বিরুদ্ধে তো গেছে। কিন্তু 99% লোকের পক্ষে গেছে। আপনার আসনের সবচেয়ে পিছিয়ে পড়া সম্প্রদায় কারা? এবং তাদের জন্য আপনি কি করেছেন বা কি করার পরিকল্পনা করছেন? পিছিয়ে পড়া সম্প্রদায় বর্তমানে আমার এলাকাতে যারা কৃষক, কারণ আমাদের কৃষিকাজে বিনিয়োগ যা করে রিটার্নটা তার অর্ধেক আসে না। এই জনগোষ্ঠী আসলে অনেক পিছিয়ে পড়ছে, কৃষকরা। তা কৃষকদেরকে আমরা আমাদের সরকারিভাবে, আমার দলীয়ভাবে সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এদেরকে, হ্যাঁ, যেমন কৃষক কার্ড, তার ভিতরে অন্যতম একটা পদক্ষেপ। আরেকটা হলো ফ্যামিলি, হতদরিদ্র, যারা গরিব, যাদের কাজ নাই, কর্ম নাই, ইনকাম নাই, ছেলে সন্তান নাই, বিধবা, অসহায়, এই নারীদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে জিনিস ফ্যামিলি কার্ডের যে করেছে, প্রচলন করেছে, ফ্যামিলি কার্ড এটা অলরেডি একটা দেয়া শুরু এটা করেছে। একটা একটা অবিস্মরণীয় এবং বাস্তবধর্মী একটা পদক্ষেপ। আমি কিন্তু আপনাকে এর মধ্যে আপনি তো বলছেন, কিন্তু এর মধ্যে তো বিভিন্ন ভিন্ন মত রয়েছে যে এই ফ্যামিলি কার্ডটি আসলে বোঝা আকারেও অনেকে বলার চেষ্টা করছে। আপনি এটার ব্যাখ্যা কিভাবে দিবেন? আসলে প্রথমত কোনো জিনিস নতুন আসলে কেউ গ্রহণ করতে চায় না। আমি তো ব্যাংকিং এবং রাজস্বের সাথে আজকে প্রায় ৪০টি বছর যাবৎ কাজ করে আসছি। আমাদের দেশের সফল অর্থমন্ত্রী, আপনি এটা নিয়ে বইও লিখছেন। আমাদের সম্ভবত সফল একটি বই অর্থমন্ত্রী অলরেডি বের হয়েছে। জনাব সাইফুর রহমান, মরহুম সাইফুর রহমান স্যার আমাকে অত্যন্ত পছন্দ করতেন। পিছনে থেকে ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। মাঝে, মাঝে কিছু তথ্যের কথা উনি জিজ্ঞেস করতেন। আমিই বোধহয় ১ম উনিই বললেন, এই ভ্যাট, উনি যখন যেদিন আমি ওনাকে বলি ভ্যাট কথা ওনাকে বললাম, "স্যার ভ্যাট যদি চালু করেন রেভিনিউ আমাদের কাছে আসবে।" ভ্যাট কি? তাই বললাম, "স্যার ভ্যালু অ্যাডেড ট্যাক্স।" এটা আবার কি? এটা কতদিন আগের কথা বলছেন? এটা
কত এটা বোধ 2091 2001 সালে যখন ক্ষমতা আসো তখন কথা বলতেছে। বলি ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা কি আমি বুঝলাম না। আমি বললাম স্যার ধরেন 1 সের চাল দাম হলো 50 টাকা। হ্যাঁ, তো এই চালটাকে যখন আমি ভাতে পরিণত করলাম, এই 50 টাকা ভাত করে আমি 10 প্লেট বানাইলাম, 10 প্লেট বিক্রি করলাম 100 টাকা। তো আমার 50 টাকা হলে আমার 100 টাকা হয়ে গেল। হ্যাঁ, তারপরে ওই যে 50 টাকা বাইরে গেল, ওটাতে একটা ট্যাক্স দিবেন। ওই 50 টাকার থেকে একটা ট্যাক্স ধার্য করবেন। এটাকে বলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বলে না, এটা তো বেগম জিয়া তো এটা পছন্দ করবে না। আলটিমেটলি উনি যখন আমাদের ম্যাডামকে বুঝাইলেন, একটা গ্লেন্সে উনি অ্যাকসেপ্ট করলেন। নো, এটা সুন্দর একটা চমৎকার। দেখেন, বিরোধী দল, তখনকার বিরোধী দল ওয়াকআউট করছে, এই ব্যাটের সমালোচনা করছে, কিন্তু এই ব্যাট থেকেই তারা রাজস্ব আহরণ করে লুটপাট করে বিদেশে পাচার করেছে। ঠিক তদ্রুপ আজকে যারা ফ্যামিলি কার্ড নিয়ে, কৃষক কার্ড নিয়ে সমালোচনা করেন, আমি আপনাকে বলে যাই, আপনার চ্যানেলের স্টুডিওতে একদিন আমার এই কথা আপনারা ইতিহাসে লেখা থাকবে। এই একটা দেশের ইকোনমি গড়ে এই বিল্ডিংটা দাঁড়িয়ে আছে একটা ছোট ছোট ইটের উপরে। তদ্রুপ একটা দেশের বড় ইকোনমি দাঁড়িয়ে থাকে, বড় হয় মাইক্রো ইনভেস্টমেন্ট এবং মাইক্রো ট্রানজ্যাকশন। ছোট ছোট ইনভেস্টমেন্টের উপরে এবং ছোট ছোট ট্রানজ্যাকশন উপরে একটা বড় ইকোনমি সৃষ্টি হয়। এই যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড, এটা মাইক্রো ছোট অল্প টাকা, যেটা অনুদানটা পাচ্ছে, এই টাকাটা সরাসরি কিন্তু আমাদের অর্থনীতিতে যোগ হচ্ছে। কারণ যে কৃষক পাচ্ছেন বা যে মা বোনেরা পাচ্ছেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে অনুদানটা, উনি এটা সরাসরি নিয়ে বাজারে গিয়ে চাউল ডাল তেল একটা কিছু কিনেন, আমাদের ইকোনমিতে যোগ হচ্ছে। যার কারণে আমাদের এই ইকোনমি, আমাদের বাজেটটা হলো মানে জনবান্ধব, হত দরিদ্র মানুষের কিন্তু লক্ষ্য করে বাজেটটা, এবং আপনারা এরাই যখন এটা বাজেটটাকে আপনারা যখন সফলতাকে নিয়ে যাবে। ফ্যামিলি কার্ড যখন প্ল্যানিং করেছেন, তখন কি এটা মাথায় রেখেই ফ্যামিলি কার্ডের প্ল্যানিং করেছিলেন? নিশ্চয়ই আমার নেতা অত্যন্ত দূরদর্শিতা নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি তো বলছেন আমার একটা বড় প্ল্যান আছে। এই প্ল্যানের ভিতরে অনেক, তার ভিতরে একটা আপনি যে কথাটা বললেন ভ্যাটটা শুরু আপনি ইতিহাসে কিন্তু অলরেডি নাম লিখিয়ে না, এটা ফেলেছেন। অফিসিয়াল না, আমি আনঅফিসিয়ালি। আনঅফিসিয়ালি হ্যাঁ, বলছেন, কিন্তু এই কথাটি এই অনুষ্ঠানের মাধ্যমে যারা শুনবে, জি আপনার আসনে গেলে আপনার আসনের মানুষ হয়তোবা আপনাকে বলবে যে আপনার জি জন্য তাদেরকে ভ্যাট দিতে হচ্ছে। জি। যাই হোক, আপনার প্ল্যানিং এর মধ্যে কি আপনার আসনের যে সমস্যার কথাগুলো বললেন, এই সমস্যার সমাধানের কোনো পথ আছে? ভবিষ্যতে আগামী ৩ বছরের মধ্যে যেটি আপনার আসনের মানুষ দেখবে যে কোনো ধরনের এই সমস্যা নেই, এবং একই সাথে প্রশ্ন হলো, যে সমস্যাগুলার কথা বললেন, এই সমস্যাগুলো তো আজকের একদিনের না, দীর্ঘদিনের। তাহলে সমাধান কেন হয় নাই এতদিনে? আপনার কি মনে হয়? আপনি তো একজন রাজনীতিবিদ। সমাধান কেন হয় নাই আমি ওই ব্যাখ্যায় যাব না। হয় নাই, এটাই এটাই সত্য, এবং এই সমাধান করতে হবে, এটা আমার দায়িত্ব, এবং এটা সমাধান হবে ইনশাল্লাহ। আমার যেহেতু, হ্যাঁ, আমার এই গজারিয়া মতলবে বিনিষ্ট হয়ে গেলে আমার মতলব তখন মতলব থাকবে না, মতলবে তখন ইন্ডাস্ট্রিতে ভরপুর হয়ে যাবে। যেহেতু রিভার বেল্ট, চতুর্দিক দিয়ে নদী আমার আসনের, আপনি জানেন ইন্ডাস্ট্রির সবচেয়ে কষ্ট হলো পরিবহনে। তো নদীর মাধ্যমে যখন মাল আনা নেওয়া করতে পারবে, ইন্ডাস্ট্রির 20% কষ্ট কমে যাবে। মানুষ তখন মতলবের দিকে ইন্ডাস্ট্রি করবে। আর যেহেতু চিটাং পোর্ট আমাদের দিকে, এখন মানুষ বালুগাতে করে, ময়মনসিংহ ইন্ডাস্ট্রি করে, গাজীপুর করে, এদেরকে 50 মাইল আগে গিয়া, মানে আমরা আরও 50 মাইল আগে আছি। তো সুতরাং চিটাং পোর্ট আমাদের দিকে কাছে, তো মানুষের এবং পরিবহন সব কষ্ট সম্ভাবনা আপনাদের দিকে। মাননীয় সম্ভাবনা সংসদ আছে। সদস্য, আমরা হ্যাঁ, অনুষ্ঠানে খুবই কম সময়, আপনি সংক্ষেপে আরো উত্তর দিবেন। আমার আরো কয়েকটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, আপনার এখন যে জবাবদিহিতা মানে কি আপনার কাছে, এবং মানুষ কিভাবে বুঝবে যে আপনি তাদের পাশে আছেন? জবাবদিহিতা তো অবশ্যই, আমি যে কথাগুলি মানুষের যে আশ্বাসগুলি দিয়েছি, সেগুলি পূরণই হলো জবাবদিহিতা। হ্যাঁ, এবং এগুলো পূরণের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এত কিছুর মাঝেও আপনার ভিন্ন মত, কি ধরনের ভিন্ন মত শুনতে পান, এবং ভিন্ন মতকে আপনি কিভাবে দেখেন? আমি সাধারণ জনগণের কাছ থেকে কোনো ভিন্নমত শুনি না। কিছু ভিন্নমতের লোক থাকেই রাজনীতির কারণে। হুম। এগুলি তো আর
আপনি কাউন্টে আনা যাবে না। না, কিন্তু যারাই আপনাকে নিয়ে ভিন্ন মত পোষণ করবে বা যারা সমালোচনা করছে তাদের কি কোনো সমালোচনাকে আপনি গুরুত্ব দিয়ে দেখেন না? কার গুরুত্ব দেবো? যারা সমালোচনা করবেই, এটা তাদের কাজ। আর আমার কাজ হলো জনগণের সাথে যে ওয়াদা দিয়ে আসছে ওয়াদা বাস্তবায়ন করা। সুতরাং যারা সমালোচনা কিন্তু করবে, একজন মানুষের ভিন্ন মত থাকতে পারে না? ভিন্নমত থাকতেই পারে। এটা তো আমি নেগেটিভ বলতেছি না, অস্বীকারও করতেছি না। যারা নেগেটিভ ভাবে চিন্তা করতেই পারে। একটা গ্লাসে যদি আপনি পানি দেন, কেউ বলবে যে এই পানিটা অর্ধেক নাই কেন, এই অর্ধেক আর পুড়িয়ে দিলেন কেন? আর আমি বলি যে না, গ্লাসটা অর্ধেক পরিপূর্ণ। দৃষ্টিভঙ্গি হলো আপনি সবচেয়ে বড় জিনিস। আপনি এত কাজ শুরু করেছেন, যদিও দু একটি কাজ আপনি বাস্তবায়নের পথে নিয়ে এসেছেন, এর মধ্যেও যদি কেউ আপনাকে বলে যে এই কাজটি কমপ্লিট না হলে আপনি আসলে ব্যর্থ, এই ধরনের সমালোচনাকে বা এই ধরনের ভিন্ন মতকে আপনি কিভাবে গ্রহণ করবেন? সময়টা এখনো আসেনি, মাত্র 4 মাস। হুম। 4 মাসের শিশু তো ভালো মতো বসতেও পারে না, আর আমি তো এখন হেঁটে দৌড়াচ্ছি। এবং অলরেডি আপনি কাজ শুরু করেছেন বলছেন। সুতরাং আমি যখন এখন হাঁটা শুরু করে দিয়েছি 4 মাসের ভিতরে, আমি আশা করি আমার গন্তব্যে যেতে পারবো, এবং যারা সমালোচক তাদের সে সুযোগটা থাকবে না, আমি বিশ্বাস করি। আমরা একটা মানে আমাদের সোশ্যাল মিডিয়ার যে কমেন্টগুলো আসে সেই জায়গা থেকে একটি প্রশ্ন করছি যে, আপনি মাননীয় সংসদ সদস্য। এখন রাষ্ট্র যেভাবে পরিচালনা হচ্ছে, আপনার আসনের যদি আর্থিক বা যেকোনো বিষয় উন্নয়নের বিষয়ের যদি কোনো অনুদান বা কোনো কিছু যদি যায়, সেটি আপনি যেভাবে খরচ করছেন, এটা কি পাবলিকের জন্য উন্মুক্ত থাকে বা পাবলিক জানার কোনো সুযোগ আছে? আপনার আসনের মানুষ জানার কোনো সুযোগ আছে? আচ্ছা, আমি টোটালি প্রকাশ করে দেই। এই গম আসছে, এই চাউল আসছে, টাকা আসছে, টিন আসছে, টোটালি প্রকাশ করে দেওয়া হয় ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে। এবং আমি অ্যাকচুয়ালি আমার প্রোগ্রাম হলো প্রতি 6 মাস অন্তর অন্তর আমি একটা সাংবাদিকদের সম্মেলন করব। আমি গত 6 মাসে সরকার থেকে আমি কি পাইছি, আমি জনগণকে কি দিলাম। হয়তো আমার প্রশ্ন করতে পারেন, হোয়াই ডোন্ট মান্থলি? মান্থলি একটা ম্যাচুরিটি আসে না। একটা টিন আসলেও রিসিভ করতে, বিতরণ করতে একটা সময় লাগে, এই এত কম সময়ে সেটা বন্টন করা বন্টন সম্ভব করা না। যায় না। এই জন্য 6 মাস অন্তর অন্তর আমি খোলা। হয়তো যা পাই এটা খুবই অনেক ক্ষেত্রে অনেক কম, সবাইকে দেওয়া সম্ভব না, বাট একটা সিস্টেমভাবে দেওয়ার চেষ্টা করি। কোনো জিনিস আমি আমার হাত দিয়ে দেই না। যা আমাদের প্রশাসন আছে, টিউনও আছে, হ্যাঁ, প্রশাসন সেগুলি সুন্দরভাবে তাদের কাছ থেকে বুঝে নিয়ে যায়। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, একটি অন্য রকমের প্রশ্ন। আপনার দলের এমন কোনো মত বা এমন কোনো ডিসিশন আপনি যেটিকে আসলে নিজের থেকে আপনি গ্রহণ করতে চান না, এ ধরনের কোনো বিষয় থাকে? আমার দল থেকে সঠিক না এমন সিদ্ধান্ত আমার দৃষ্টিগোচর হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী উনি যেভাবে কাজ করে যাচ্ছেন, হুম। দিন রাত 24 ঘন্টা, উনি রাজকীয় পরিবেশ ছেড়ে সাধারণ পোশাকে সাধারণ মানুষের সাথে মিলেমিশে যেভাবে দিন রাত কাজ করে যাচ্ছেন, হ্যাঁ, আমি একদিন ওনার সাথে দেখা হওয়ার পরে আমি দেখলাম একটু ক্লান্ত। আমি বললাম, স্যার খুব ক্লান্ত চেহারা একটু ক্লান্ত ক্লান্ত ভাবে। উনি বললেন, নো, আই এম নট টায়ার্ড। আমি এত ইন্সপায়ার্ড হয়েছি। উনি কিন্তু প্রকৃতপক্ষে 4 ঘন্টা ঘুমাইতে পারেন কিনা আই মিন ডাউট। আমাদের সংসদে সবার আগে উনি থাকেন। আপনি কয় ঘন্টা ঘুমান? আমি অবশ্য 6 ঘন্টা ঘুমাই। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আপনার কাছে নেতিবাচক মনে হয় নাই। যদি এমন কোনো সিদ্ধান্ত সরকারের থাকে যেটি আপনার কাছে মনে হবে যে গ্রহণযোগ্য না, আপনি কি সেটা প্রকাশ্যে বলবেন? আমার বলতে কোনো বাধা নেই। আমার সেই সাহসটুকু আছে। আপনার আশপাশে এমন কোনো মানুষ আছে যে সরাসরি আপনাকে আপনার ভুল কোনো ডিসিশনের বিপক্ষে দাঁড়াবে বা সাহস রাখে আপনাকে সরাসরি বলার যে এটা আপনার ভুল ডিসিশন? আমি সবারই সেই ফ্রিডমটা দিয়ে রাখছি আমার এলাকার। আমার যে কোনো ভুল আমি বলেছি, আপনারা আমাকে ধরিয়ে দিবেন। আর আমার সঠিক কাজগুলির সহযোগিতা করবেন। আমার রাজনীতির মূল স্তম্ভই হলো এটা। তো সুতরাং এখানে কোনো সমস্যা নাই, বাধাও নাই। ধন্যবাদ। ভিন্নমত থাকতে পারে কিন্তু রাষ্ট্রের কল্যাণে কোন রাইট। জায়গায় সবাইকে একমত হওয়া প্রয়োজন বলে মনে করেন আপনি? আমি মনে করি দেশ গঠনে, দেশের শান্তির লক্ষ্যে, দেশের উন্নয়নের পথে, এবং নিজের ঘরের, সমাজের, রাষ্ট্রের উন্নয়নের লক্ষ্যে সবাই একমতে আমাদের ভিন্নমত থাকতে পারে। রাষ্ট্র আমার, এ দেশ আমার, এই দেশের জলবায়ু আমাদের। সুতরাং সব কিছুকে
আমরা যদি সঠিকভাবে প্রচলন করি তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনার আসনের যে কাজের ধারাবাহিকতা আপনি শুরু করেছেন, আপনি যখন দায়িত্ব থেকে অন্য কোথাও যাবেন বা দায়িত্ব ছেড়ে দিবেন, এই ধারাবাহিকতাটা কি বজায় থাকবে কিনা, নাকি সেই কাজগুলো বন্ধ হয়ে যাবে? ডেফিনেটলি চলমান থাকবে, কারণ আমার কাজগুলো তো জনগণের উন্নয়নের জন্য, এলাকাবাসীর উন্নয়নের জন্য, এলাকার উন্নতির জন্য। পরবর্তী যে আসে আমি তাকে দায়িত্বগুলি বুঝিয়ে দেব এবং সহযোগিতা করব। আমার সম্ভাব্য যতটুকু আছে সহযোগিতা করে সেগুলি বাকিটুকু সফল করার জন্য আমার পক্ষ থেকে কোনো কার্পণ্যতা থাকবে না। সংক্ষেপে বলবেন, সবার উপরে বাংলাদেশ, এই কথাটার মানে কি? সবার উপরে বাংলাদেশ, আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আলো বাতাস বায়ু। আপনার কাছে মানে কি? আপনি তো আপনার আসনের দায়িত্বে আছেন। না, বাংলাদেশ মানে আসলে হলো বাংলাদেশের একটা অংশ। আমার এলাকার লোক একা ভালো থাকতে পারবে না যদি বাংলাদেশটা ভালো না থাকে। তো সুতরাং এই জন্য আমরা বলি সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ সুন্দর, বাংলাদেশ সুস্থ, পরিবেশগতভাবে উন্নত, সব দিক দিয়ে ভালো থাকলে আমরা মতলবাসী ভালো থাকবো, আমরা আপনারা সকলেই ভালো থাকবো। আসুন আমরা ভালো থাকার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আমরা শক্তিশালী করি। আপনার আসনের মানুষের উদ্দেশ্যে এবং সেই সাথে আপনার আসনের ভাষায়, মানে একেবারে শিকড়ের ভাষা, কোনো ভাষা আছে আপনার অঞ্চলের? সেই ভাষায় আপনি জানান দিবেন। কি বলতে চান আসনের মানুষের উদ্দেশ্যে? মতলবাসীর জন্য আমি আছি, আমি থাকবো, এই কথা আমি দিয়ে আসছি, এখনও দিচ্ছি। মতলবাসীর পাশে সবসময় থাকবো। মতলবের উন্নয়নের জন্য আমার যা কিছু করার আমি বিলিয়ে দেব। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, ভিন্নমতে সহমত যে যেখান থেকে দেখলেন, আগামী পর্ব দেখার জন্য সবাইকে অ্যাডভান্স আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে মাননীয় সংসদ সদস্যর কোনো কথার সঙ্গে যদি আপনারা একমত পোষণ করতে চান, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং সেই সাথে যদি কোনো ভিন্নমত পোষণ করতে চান সেটিও জানিয়ে দিবেন। এবং চাঁদপুর ২ আসনের কল্যাণে, উন্নয়নের স্বার্থে যদি কোনো ধরনের পরামর্শ থাকে, মতামত থাকে, সেটিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। নিশ্চয়ই, নিঃসন্দেহে মাননীয় সংসদ সদস্য এটি দেখবেন এবং সমাধান করার চেষ্টা করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।